হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, এমআর ফিজিক্স চ্যানেলে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা গুরুত্বপূর্ণ ভিডিও। যে ভিডিওতে তোমাদের ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের অ্যাটম বলে যে একটা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ পরমাণু, সেই পরমাণু চ্যাপ্টারটার আমি আজকে তোমাদের সেকেন্ড লেকচার, অর্থাৎ সেই লেকচারে আমরা বিশেষতভাবে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বোরের যে স্বীকার্য। আমরা দেখেছি বহুবার এই বোরের স্বীকার্য পরীক্ষায় কিন্তু এসছে, বহু সালে কিন্তু এই পরীক্ষায় বোরের স্বীকার্যটা আমাদের কিন্তু এসছে। আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে তোমরা যদি রেগুলারলি ভাবে এমআর ফিজিক্স চ্যানেলকে তোমরা ফলো করে থাকো, তাহলে তোমাদের কোনো ক্লাস, এক্সট্রা যে কোনো টিউশন বা এক্সট্রা কোনো অনলাইন কোচিং বা এক্সট্রা কোনো অ্যাপে টাকা কাটিয়ে তোমাদের ক্লাস করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপারটা নয়। আমি তোমাদের নিশ্চিত করছি যে তোমরা এমআর ফিজিক্স চ্যানেলের ক্লাসটা ঠিকঠাকভাবে যদি তোমরা করতে থাকো, তাহলে তোমরা দেখবে তোমাদের যে বোর্ড এক্সাম, তার সাথে সাথে তোমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেই এক্সামগুলো একেবারে কমপ্লিটলি ভাবে প্রিপারেশন হবে, যেখানে কোনো কোয়েশ্চেন, তোমাদের কোনো ডাউট মোটেও থাকবে না। আশা করছি তোমাদের ডাউটগুলো কমপ্লিটলি ভাবে ক্লিয়ার হবে। তাই তোমরা এমআর ফিজিক্স যে তোমাদের ভিডিওগুলো আপলোড করবে, সেই ভিডিওগুলো তোমরা কমপ্লিটলি দেখবে এবং দেখার পর অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। তো চলো আজকে আমরা কথা না বাড়িয়ে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোর, অর্থাৎ যে বিজ্ঞানী বোর বা নিলস বোর, তার যে কতগুলো স্বীকার্য অর্থাৎ পরমাণুর মডেল সংক্রান্ত। তো দেখো, আমরা পস্টুলেটস অফ বোরস থিওরি যে পয়েন্টটা করেছি, মেইনলি আমরা দেখেছি যে বোরের যে স্বীকার্য, যাকে বাংলায় বলা হয় বোরের স্বীকার্য, যাকে বলা হয় বাংলায় কি, যে বিজ্ঞানী বোরের স্বীকার্য। তাহলে বোরের স্বীকার্য আমরা দেখব এই পয়েন্টে কি আলোচনা অ্যাকচুয়ালি করা হবে। দেখো, আমরা পরমাণুর যে বেসিক কনসেপ্ট যে ক্লাস, সেখানে কিন্তু আমরা বিভিন্ন কিছু পড়েছি। যে বেসিক কনসেপ্টে আমাদের যে সমস্ত আলোচনা দেওয়া হয়েছিল, যে পরমাণুর গঠন সংক্রান্ত বিজ্ঞানী রাদারফোর্ড কতগুলো ত্রুটি দিয়েছিলেন, যে পরমাণু অস্থায়িত্ব, তারপরে তিনি বলতে চেয়েছিলেন যে পরমাণুর থেকে যে বর্ণালীটা বেরিয়ে আসে সেটা হওয়ার কথা ছিল রেখা বর্ণালী, কিন্তু বাস্তবে হয়েছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। এই নিয়ে কতকগুলো অসঙ্গতি, অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতন পদার্থবিদ্যাতে বা ওই পদার্থবিদ্যা অনুসারে বিজ্ঞানী রাদারফোর্ড তিনি পরমাণুর কতগুলো ত্রুটির কথা কিন্তু উল্লেখ করেছিলেন। সেই ত্রুটিগুলোকে পরিমার্জন করেছিল একজন বৈজ্ঞানিক, তার নাম হচ্ছে নিলস বোর। এই নিলস বোর একজন বৈজ্ঞানিক, তিনি কি করলেন যে পরমাণুর একটা গঠন বিবৃতি করেছিল, অর্থাৎ পরমাণুর মডেলটাকে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছিল, যেই ব্যাখ্যাটা একেবারে সম্পূর্ণ সঠিক ছিল। তাই আমরা দেখেছি পরমাণুর যে লাস্ট যে সিদ্ধান্ত, অর্থাৎ পরমাণুর মডেল যে আকৃতি, সেই আকৃতিটা কিন্তু লাস্ট পর্যন্ত বোরের উপরেই কিন্তু ফাইনাল হয়েছিল। তার জন্য আমরা বেসিকলি ভাবে এখানে বোরের পরমাণু মডেল হিসাবে কিন্তু পড়ে থাকি। তো বিজ্ঞানী নিলস বোর তিনি পরমাণুর যে বোর মডেল, এই বোর মডেলটাকে বা এই যে বোরের যে পরমাণু মডেলটা মূলত তিনটা স্বীকার্যের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। কটা স্বীকার্য বললাম? তিনটা স্বীকার্য। নাম্বার ওয়ান, অর্থাৎ এই যে বোরের যে স্বীকার্য, সেটা আমাদের WBCHSC এইচএস পরীক্ষায় 2015 সাল, 2016 সাল, তারপরে আমাদের এসছে কত 2009, তারপরে 2008 সাল, 2007 সাল, এই সমস্ত সালগুলোতে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসছে। আমরা 2014 পর আমাদের যে সিলেবাস চেঞ্জ হয়েছিল তাতে কিন্তু 2বার এসছে এবং ওল্ড সিলেবাসের আন্ডারে কিন্তু 3বার এসছে, আরো বহুবার কিন্তু এই কোশ্চেনটা এসছে। তো দেখো, যে বোরের যে স্বীকার্য, অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড তার যে বোর যে পরমাণু মডেল, মানে পরমাণুর যে কতগুলো ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলোকে পরিমার্জন করে লাস্ট পর্যন্ত বিজ্ঞানী নিলস বোর যে একটা মানে ফাইনাল যে একটা পরমাণুর বা মডেল দিয়েছিল, তার জন্য বোরের পরমাণু মডেল কিন্তু বলা হয়। সেই পরমাণু মডেলটা বা বোরের যে পরমাণু মডেলটা মূলত তিনটা স্বীকার্যের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। কটা স্বীকার্য বললাম? তিনটা স্বীকার্য। এই তিনটা স্বীকার্য সবটি ছিল ইলেকট্রনের গতি সংক্রান্ত স্বীকার্য, অর্থাৎ ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার পথে যে ঘুরবে এই সম্পর্ক নিয়ে কিন্তু স্বীকার্যগুলো দেওয়া হয়েছিল। এবং এই তিনটা স্বীকার্যের উপর ভিত্তি করে পরমাণুর যে বোর মডেল সেটা কিন্তু কমপ্লিটলি দাঁড়িয়েছিল। 1 নম্বর স্বীকার্যে বলা হয়েছে
তাহলে আমরা 1 নম্বর শিকার যে কি বলেছে, যে ইলেকট্রনগুলো যখন, বা 1 নম্বর শিকার যে আলোচনা করা হয়েছে, ইলেকট্রনগুলো যখন বিভিন্ন বা কোনো মৌল বা পরমাণুর ইলেকট্রনগুলো কিন্তু সব জায়গায় অবস্থান করে না, এরা কতকগুলো অনুমোদিত কক্ষপথে কিন্তু অবস্থান করে। কারণ বিজ্ঞানী রাদারফোর্ড তিনি বলেছিলেন যে যদি ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে যদি ঘুরতে থাকে, তাহলে যে কোনো কণা যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তখন তার একটা অভিকেন্দ্র ত্বরণ থাকবে। এই অভিকেন্দ্র ত্বরণের দরুন কণাটা কি করবে, তার শক্তি বিকিরণ করবে। এই শক্তি বিকিরণ করতে 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 একটা সময় কি হবে, যে সম্পূর্ণ শক্তি ছেড়ে দিয়ে নিউক্লিয়াসের আকর্ষণ বলে কণাটা নিউক্লিয়াসের উপর আছড়িয়ে পড়বে। যদি নিউক্লিয়াসের উপর আছড়িয়ে পড়ে তাহলে এক্ষেত্রে তো পরমাণুর কোনো স্থায়িত্ব থাকতো না, অর্থাৎ পরমাণু হয়ে যেত অস্থায়ী, কিন্তু বাস্তবে পরমাণু হচ্ছে কি স্থায়ী। এটা কিন্তু রাদারফোর্ডের ত্রুটি ছিল। তার মানে রাদারফোর্ডের মতে উনি বলতে চেয়েছেন যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য কি করে, শক্তিকে বিকিরণ করে। কিন্তু বিজ্ঞানী নিলস বোর বলছে যে যদি আমরা একটা মৌল বা পরমাণুর কক্ষপথ দেখি, এরকম যদি আমরা কক্ষপথগুলোকে বিবেচনা করি, তাহলে এই যে কক্ষপথ অর্থাৎ ইলেকট্রনগুলো যে অবস্থান করে আছে কক্ষপথে, উনি বলতে চাইছেন বিজ্ঞানী নিলস বোর যে কোনো মৌল বা পরমাণুর ইলেকট্রনগুলো যেমন তেমন কক্ষপথে তারা অবস্থান করে না, তারা যে সমস্ত কক্ষপথ অনুমোদিত কক্ষপথ, সেই কক্ষপথগুলোতে কিন্তু অবস্থান করবে। তার মানে আমরা একটা কথা বুঝতে পারলাম বোরের স্বীকার্যতে, যে কোনো মৌল বা পরমাণুর যে ইলেকট্রনগুলো তারা যেমন তেমন কক্ষপথে থাকে না, বা সেই কক্ষপথে কিন্তু অবস্থান করবে না, তারা অনুমোদিত কক্ষপথ অর্থাৎ যে সমস্ত কক্ষপথগুলো অনুমোদনযোগ্য ইলেকট্রনের জন্য, সেই অনুমোদিত কক্ষপথে কিন্তু তারা অবস্থান করবে। তার মানে 1 নম্বর স্বীকার্য বলছে যে ইলেকট্রনগুলো কতকগুলি অনুমোদিত কক্ষপথে অবস্থান করে, অনুমোদিত কক্ষপথে অবস্থান করে। তার মানে বিজ্ঞানী নিলস বোরের মতে যে কোনো মৌল বা পরমাণু এর যে বিভিন্ন কক্ষপথে উপস্থিত ইলেকট্রন তারা অনুমোদিত কক্ষপথে থাকে। যখন অনুমোদিত কক্ষপথে থাকবে তখন তারা ওই কক্ষপথে ঘোরার জন্য কোনো প্রকার শক্তির বিকিরণও করবে না, কোনো প্রকার শক্তির শোষণও করবে না, অর্থাৎ শক্তির গ্রহণ বা বিকিরণ বা শোষণ কোনো কিছুই করবে না, অবস্থান করে। এবং সেই অনুমোদিত কক্ষপথ এবং সেই অনুমোদিত কক্ষপথে আবর্তনের জন্য ইলেকট্রনটি কোনরূপ শক্তির শোষণ বা বিকিরণ করে না। শক্তির শোষণ বা বিকিরণ করে না, এটা হলো 1 নম্বর পস্টুলেট। তার মানে বিজ্ঞানী নিলস বোর বলতে চাইলেন যে ইলেকট্রনগুলো কতকগুলো অনুমোদিত কক্ষপথে থাকে এবং সেই কক্ষপথে তারা ঘোরার জন্য কোনরূপ শক্তি শোষণও করবে না, কোনরূপ শক্তি বিকিরণও করবে না। তার মানে অ্যাকচুয়ালি বলা যায় যে সেই কক্ষপথে ইলেকট্রনগুলোর শক্তি সর্বদা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তারপর তিনি 2 নম্বর কথা বললেন। এখন আমরা এখানে জানবো যে স্যার অনুমোদিত কক্ষপথ কারা, সেটা আমি 3 নম্বর পয়েন্টে তোমাদেরকে আলোচনা করব যে কোন কক্ষপথে ইলেকট্রন ঘুরতে গেলে তারা শক্তি ছাড়বেও না, শক্তি নেবেও না, এবং কোনো শক্তির শোষণ বা বিকিরণ অ্যাকচুয়ালি কিন্তু ঘটাবে না। তাহলে অনুমোদিত কক্ষপথ কারা সেটাও কিন্তু তোমাদের আমি আলোচনা করে দেব। তাহলে 2 নম্বর দেখো, ওরা বলতে চাইলো যে ইলেকট্রনগুলো শক্তি ছাড়বে বা শক্তি নেবে, মানে শক্তি যদি লোয়ার কক্ষপথ থেকে যদি হায়ার কক্ষপথে যায় তাহলে ইলেকট্রনকে শক্তি গ্রহণ করতে হবে। আবার যদি হায়ার কক্ষপথ থেকে লোয়ার কক্ষপথে নেমে আসে, মানে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসে, তাহলে কিন্তু শক্তি কি করতে হবে, বিকিরণ করতে হবে। তাহলে আমি এটাকে 1 নম্বর কক্ষপথ ধরলাম, এটাকে 2 নম্বর কক্ষপথ ধরলাম, এটাকে 3 নম্বর কক্ষপথ ধরলাম। তাহলে এক্ষেত্রে হায়ার কক্ষপথ 2 আর 3 এর মধ্যে যদি বিবেচনা করি তাহলে 3 নম্বরটা হচ্ছে হায়ার কক্ষপথ, 2 নম্বরটা হচ্ছে লোয়ার কক্ষপথ। বা যদি আমি 1 আর 2 এর মধ্যে বিবেচনা করি তাহলে 1 নম্বরটা হচ্ছে লোয়ার কক্ষপথ, 2 নম্বরটা হচ্ছে হায়ার কক্ষপথ। তাহলে এই হায়ার থেকে লোয়ার
যখনই যাবে তখনই শক্তিকে বিকিরণ করতে হবে, শক্তিকে ছাড়তে হবে। আর যদি লোয়ার থেকে হায়ারে উঠে তাহলে শক্তিকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কারণ লো জায়গা থেকে যদি আমাকে হাই জায়গায় উঠতে হয় তাহলে আমাকে নর্মালি শক্তি গ্রহণ করতে হবে, নাহলে আমি কখনো লো পজিশন থেকে কিন্তু হাই পজিশনে যেতে পারবো না। তাহলে ওই রকমই বলছে, ইলেকট্রনটা যখন তার কক্ষপথ যখন নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর শক্তি স্তরে যাবে তখন তাকে শক্তি গেইন করতে হবে। আবার যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে যাবে তখন তাকে শক্তি কিন্তু রিলিজ করতে হবে, মুক্ত করতে হবে, অর্থাৎ বর্জন করতে হবে। তার জন্য বলছে 2 নম্বর শিকার যে বলা হয়েছিল যে ইলেকট্রনটি যখন কক্ষপথ চেঞ্জ করবে, কক্ষপথ চেঞ্জ করবে বা পরিবর্তন করবে তখন শক্তির শোষণ বা বিকিরণ হয়। বিকিরণ হয়। তাহলে জেনে রাখবে 2 নম্বর পস্টুলেটসটা কি হচ্ছে, যে ইলেকট্রনটি যখন কক্ষপথ পরিবর্তন করবে তখনই একমাত্র শক্তির শোষণ বা বিকিরণ হবে। এই শক্তির শোষণ বা বিকিরণটা কেমন? ওরা বলতে চাইলো যদি উচ্চ কক্ষপথ থেকে যদি নিম্নতর কক্ষপথে নেমে আসে, নিম্নতর উচ্চতর থেকে নিম্নতর কক্ষপথে যদি নেমে আসে, উচ্চতর থেকে নিম্নতর কক্ষপথে নামলে শক্তি কি করবে? বিকিরণ করবে, বিকিরণ করবে। আর যদি নিম্ন থেকে উচ্চতর কক্ষপথে যায় তবে শক্তি কি করবে? শোষণ করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে দুটো বোর্ড স্বীকার্য আমরা কিন্তু আলোচনা করলাম। 1 নম্বর স্বীকার্যে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত কক্ষপথে থাকবে এবং সেই কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণের জন্য কোনরূপ শক্তির শোষণ বা বিকিরণ কিন্তু করবে না। তার মানে তোমরা দেখতে পেলে যে ইলেকট্রন তখনই শক্তি শোষণ করবে যখন সে লোয়ার থেকে হায়ারে যাবে এবং তখনই শক্তি বিকিরণ করবে যখন সে হায়ার থেকে লোয়ারে আসবে। 3 নম্বর পয়েন্ট তিনি বলতে চাইছেন, এবার দেখ আমরা দেখতে পেলাম যে ইলেকট্রনটা যখন হায়ার থেকে লোয়ারে যাবে তখন শক্তি ছাড়বে। ধরে নাও আমি দুটোকে নিলাম, আমি এটাকে E1 বললাম, এটাকে আমি E2 কক্ষপথ বললাম। তাহলে উচ্চতর কক্ষপথ কোনটা? উচ্চতর কক্ষপথ হচ্ছে E2, নিম্নতর কক্ষপথ হচ্ছে কোনটা? E1। আমরা জানি যত নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাবে ধীরে ধীরে ইলেকট্রনের শক্তি তত কি হবে? বেশি থাকবে। তাহলে E2 গ্রেটার দেন তাহলে কত হচ্ছে? E1। যদি E2 গ্রেটার দেন E1 হয় তাহলে উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে নামবে ইলেকট্রনটি তখন সে শক্তি ছাড়বে। তার মানে E2 মাইনাস E1 শক্তির যে পার্থক্য, অর্থাৎ এই উচ্চতর থেকে নিম্নতর এর যে শক্তির পার্থক্য, বা আমি এটা বলতে পারি যে E2 থেকে যখন E1 এ নামবে যখন কোনো ইলেকট্রন তখন সে শক্তিটা কি করবে? ছেড়ে দেবে। এই যে ছেড়ে দেওয়া শক্তি বা যে নির্গত শক্তি, এই শক্তিটা একটা ফোটন শক্তিতে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে বললাম? তাহলে আমরা দেখতে পেলাম যে E2টা হচ্ছে উচ্চতর শক্তি স্তর আর E1টা হচ্ছে কি তাহলে নিম্নতর শক্তি স্তর। যখন উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে কনভার্ট হচ্ছে তখন ইলেকট্রনটা একটা শক্তি ছেড়ে দিচ্ছে। যে শক্তিটা ছাড়বে, যতটুকু ছাড়বে মানে E2 থেকে E1 এ নামতে গিয়ে যতটুকু ছাড়বে মানে যতটুকু পার্থক্য হবে সেই শক্তিটা একটা ফোটন শক্তি রূপে নির্গত হবে। কি শক্তি রূপে নির্গত হবে? ফোটন শক্তি রূপে নির্গত হবে। কারণ আমরা জানি যে একটি ফোটন দ্বারা বাহিত শক্তি E ইকুয়ালস টু তাহলে কত বললাম? h নিউ। যদি একটা ইলেকট্রন তার উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে নেমে আসে তাহলে সে যে শক্তিটা ছাড়বে, একটা ইলেকট্রন যে শক্তিটা ছাড়বে সেই শক্তিটাই হচ্ছে ফোটন শক্তির সাথে সমান। তাহলে আমরা বলতে পারি যে E2 মাইনাস E1 অর্থাৎ উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে নামতে গিয়ে যতটুকু শক্তির পার্থক্য হয় বা যতটুকু শক্তি ছেড়ে দেয় বা বিকৃত করে সেই শক্তিটা কার সাথে সমান হচ্ছে? তাহলে একটা ফোটন শক্তির সাথে সমান হচ্ছে। তাহলে এই ইকুয়েশন বা এটি হলো কি তাহলে আমাদের বলতো বোরের কম্পাঙ্ক শর্ত। বোরের কি বলা হয়? কম্পাঙ্কের শর্ত। তাহলে আমরা বলবো যে বোরস ফ্রিকোয়েন্সি কন্ডিশন বলা হয়। এটি হলো বোরস ফ্রিকোয়েন্সি কন্ডিশন।
কন্ডিশন। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে যে আমরা দুটি পস্তুলেট জানলাম, তারপর তোমাকে বলবে যে বোরের ফ্রিকোয়েন্সি কন্ডিশনটা কি বলো। তাহলে আমরা বলবো যে যখন কোনো ইলেকট্রন হায়ার কক্ষপথ থেকে যখন লোয়ার কক্ষপথে সংক্রমিত হয় তখন সে একটি শক্তি বিকিরিত করে, সেই শক্তি বা যতটুকু শক্তি বিকিরিত করবে সেই বিকিরিত শক্তিটা একটি ফোটন শক্তি রূপে কিন্তু নির্গত হবে। অতএব ফোটনের শক্তি আমরা জানি E=h নিউ। আমার কোয়ান্টাম মেকানিক্সে আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে E2 - E1 সমানই তাহলে কত হচ্ছে h নিউ। 3 নম্বর শর্তটা কি বলছে দেখো, যে 3 নম্বর শর্ত হচ্ছে যে আমি এখানে বলেছি যে ইলেকট্রনগুলো কতকগুলো অনুমোদিত কক্ষপথে অবস্থান করবে এবং ওই কক্ষপথে ঘোরার জন্য তারা কোনরূপ শক্তির শোষণ বা বিকিরণ করে না। এখন প্রশ্ন হচ্ছে অনুমোদিত কক্ষপথ কারা। তোমাদের বইয়ে কিন্তু ছায়ার বইয়ে যেটা বলছে যে অনুমোদিত কক্ষপথ তারা যে কক্ষপথগুলিতে বা যে কক্ষপথগুলির বা গুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে h/2π এর পূর্ণ সংখ্যক গুণিতক হবে। কত সংখ্যক? পূর্ণ সংখ্যক গুণিতক হবে। তাহলে তারাই হচ্ছে অনুমোদিত কক্ষপথ, বা অ্যাকচুয়ালি বলতে পারি কৌণিক ভরবেগ ln সমানই হচ্ছে n × h/2π, যেখানে n = 1 2 3 4 চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তার মানে দেখো ওরা বলতে চাইলো যে যে কক্ষপথে যে ইলেকট্রনগুলো, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে যদি ইলেকট্রনগুলো ঘুরে তাহলে সেই কক্ষপথে h/2π এর n গুণ মানে 1 গুণ, যদি এই মানটা হয় মানে h/2π এর ভ্যালু যা আসবে তার যদি পূর্ণ গুণিতক হয় তাহলে সেই কক্ষপথটা হচ্ছে অনুমোদিত কক্ষপথ। যদি 2 নম্বর কক্ষপথে ঘুরে তাহলে সূত্র হচ্ছে কত nh/2π, তাহলে এখানে 2 বসে যাবে 2 × h/2 × π, অর্থাৎ এই মানটা অর্থাৎ h/2π এর মানটা আলটিমেটলি যদি আমাদের কি আসবে বলতো, একটি পূর্ণ সংখ্যার গুণিতক যদি হয় তাহলে আমরা বলবো সেটাকে অনুমোদিত কক্ষপথ। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা এটা ছাড়াও একটা জায়গা বলতে পারি যে অনুমোদিত কক্ষপথ কারা। দেখো আমরা জানি যে যদি আমার এটা একটা বৃত্তাকার পথ হয়, এটা আমি যদি একটা বৃত্তাকার পথ ধরি এবং এই বৃত্তাকার পথে যদি পূর্ণ সংখ্যক তরঙ্গ অবস্থান করে তাহলেও সেটাকে কিন্তু অনুমোদিত কক্ষপথ বলা হয়। পূর্ণ সংখ্যক তরঙ্গ কেমন দেখো, আমরা জানি ওয়েভ ফর্ম এখান থেকে শুরু করে এটা হলো একটা পূর্ণ তরঙ্গ। অনুরূপভাবে আমি এখান থেকে শুরু করলাম, দেখো যে এটা হলো একটা পূর্ণ তরঙ্গ, আবার দেখো এখান থেকে এটা হলো একটা পূর্ণ তরঙ্গ, আবার দেখো এখান থেকে একটা পূর্ণ তরঙ্গ, আবার এখান থেকে এখানে একটা পূর্ণ তরঙ্গ। তুমি দেখো এই টোটাল বৃত্তাকার পথে আমি 4টা পূর্ণ তরঙ্গকে ধরিয়েছি। তুমি দেখবে যে এখানে যতটি পূর্ণ তরঙ্গ রয়েছে, অর্থাৎ সোজা কথায় একটা বৃত্তাকার পথে বা সার্কুলার পথে যদি তোমার পূর্ণ সংখ্যক তরঙ্গ থাকে, সে একটা হতে পারে, সে দুটো হতে পারে, সে তিনটে হতে পারে, সে 4টা হতে পারে, সে n সংখ্যক থাকতে পারে। তাহলে যদি তোমার ওই বৃত্তাকার পথে একটি পূর্ণ তরঙ্গ অবস্থান করে, কতকগুলি পূর্ণ তরঙ্গ অবস্থান করলে বা সোজা কথায় পূর্ণ তরঙ্গ অবস্থান করলে সেই কক্ষপথটাকে বলা হয় অনুমোদিত কক্ষপথ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে অনুমোদিত কক্ষপথ কে। বৈবাহিক বা তোমার ছায়ার বই বলছে যে সমস্ত কক্ষপথ অর্থাৎ যেই কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেই কক্ষপথের কৌণিক ভরবেগ মানে ln কে আমরা কৌণিক ভরবেগ দিয়ে চিহ্নিত করি। এই কৌণিক ভরবেগের মানটা যদি h/2π এর পূর্ণ সংখ্যা গুণিতক হয়, যেখানে nটাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি সেই কক্ষপথটি হচ্ছে অনুমোদিত কক্ষপথ। আবার আমরা বলতে পারি যে অনুমোদিত কক্ষপথ তারাই যে সমস্ত কক্ষপথগুলোতে পূর্ণ সংখ্যক তরঙ্গ থাকবে, অর্থাৎ এইরকম নয় যে 1.2 3.2 3.5 এরকম যেন তরঙ্গ অবস্থান না করে বা তরঙ্গ হাফাহাফি যেন না হয়। সোজা কথায় পূর্ণ সংখ্যক তরঙ্গ যদি অবস্থান করে, এখান থেকে একটা, এখান থেকে এখানে দুটো, এখান থেকে এখানে তিনটে, এখান থেকে এখানে 4টা, অর্থাৎ সোজা কথায় যদি কোনো কক্ষপথ বা যদি কোনো বৃত্তাকার পথে যদি পূর্ণ সংখ্যক তরঙ্গ অবস্থান করে তাহলে সেই কক্ষপথটাকে বলা হয় কি, তাহলে বললাম
অনুমোদিত কক্ষপথ। আবার এই যে অনুমোদিত কক্ষপথের ln = n × h/2π এটাকে বলা হয় বোরের কোয়ান্টাম শর্ত। পরীক্ষায় কোশ্চেন আসে যে বোরের কোয়ান্টাম শর্তটি লিখো, তাহলে আমরা লিখবো ln সমানই হচ্ছে n × h/ তাহলে কত 2π। তাহলে সোজা কথায় যে আমাদের ক্ষেত্রে বা আমরা একটা জিনিস দেখব যে বিজ্ঞানী নিলস বোর তার পরমাণুর মডেল সংক্রান্ত 3টি স্বীকার্য দিয়েছিল, বা বোরের যে পরমাণু মডেল সংক্রান্ত তার মধ্যে একটা স্বীকার্য আমরা বললাম। 2 নম্বর স্বীকার্য আমরা বলেছি যে ইলেকট্রন ততক্ষণ পর্যন্ত সে শক্তির শোষণ বিকিরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে কক্ষপথ চেঞ্জ না করছে। যখনই কক্ষপথ পরিবর্তন করবে তখনই শক্তির শোষণ বা বিকিরণ করবে, যথাক্রমে নিম্ন থেকে উচ্চে গেলে শক্তির শোষণ এবং উচ্চ থেকে নিম্নে নামলে শক্তির কি করবে বিকিরণ। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কখন কিভাবে কি কাজগুলো করা হয় এবং তার বোরের যে স্বীকার্য সেই জায়গাগুলো কিন্তু তোমরা ক্লিয়ারলি কনসেপ্ট নিতে পেরেছো। তাহলে এবার দেখো আমরা নেক্সট যে জায়গাটাকে একটু আলোচনা করব বিস্তারিতভাবে, সেটা হচ্ছে বোরস কন্ডিশনে। যে দেখো আমরা দেখতে পেলাম 3 নম্বর শর্তে অনুমোদিত কক্ষপথ ln = n × h/2π। lnটাকে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের আমরা সূত্র জানি, কৌণিক ভরবেগ এর আমরা সূত্র জানি যে ভরবেগ ইনটু বৃত্তপথের ব্যাসার্ধ। বৃত্তপথের ব্যাসার্ধ তার মানে তুমি দেখো ভর মানে ভরবেগ মানে m × v। যে কণাটা ঘুরছে তার ভর যদি m হয়, যে কণাটা ঘুরছে তার বেগ যদি v হয়, এবং যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ যদি r হয়, তাহলে ভরবেগ সমান আমরা জানি mv × বৃত্তপথের ব্যাসার্ধ মানে r। তাহলে mv × r। কৌণিক ভরবেগকে আমরা l দিয়ে চিহ্নিত করি সাধারণত। এখন আমি যদি দেখি যে n-তম কক্ষপথের জন্য কৌণিক ভরবেগ কত হবে ln, তখন mটা mই থাকবে, vটা হয়ে যাবে vn, rটা হয়ে যাবে কত rn। অর্থাৎ এটাই হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। এখন প্রশ্ন জাগবে যে স্যার আপনি কেন এখানে m vn rn নিলে? দেখবে তুমি 1 নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ যা হবে 2 নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ r এর মান পরিবর্তন হচ্ছে। নিউক্লিয়াস থেকে 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ যা হবে 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু পরিবর্তন হচ্ছে। একই রকম ভাবে 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ n-তম কক্ষপথের জন্য ব্যাসার্ধ হচ্ছে rn। 1 নম্বর কক্ষপথের ভেলোসিটি যা হবে 2 নম্বর কক্ষপথের ভেলোসিটি পরিবর্তন হবে, 3 নম্বর কক্ষপথের ভেলোসিটি কি হবে পরিবর্তন হবে। তার জন্য n-তম কক্ষপথের ভেলোসিটি হচ্ছে কত vn। কিন্তু আমরা যদি একটা ইলেকট্রনকে 1 নম্বর কক্ষপথে রাখলেও তার যে মাস 9.1 × 10⁻31 কেজি, 2 নম্বর কক্ষপথে রাখলেও তার মাস কিন্তু সেই হবে। 3 নম্বর কক্ষপথে রাখলেও তার ইলেকট্রনের যে মাস সেই মাসটা কিন্তু 9.1 × 10⁻31 কেজি থাকবে। অর্থাৎ আমরা যদি ওই ইলেকট্রনটাকে n-তম কক্ষপথে যদি নিয়ে যাই তাহলে তার মাসের কোনো পরিবর্তন ঘটছে না, অর্থাৎ মাস কনস্ট্যান্ট। তার জন্য আমরা কিন্তু মাসকে পরিবর্তন করিনি। n-তম কক্ষপথের জন্য বেগের পরিবর্তন হবে, n-তম কক্ষপথের জন্য r এর পরিবর্তন হবে, একই রকম ভাবে n-তম কক্ষপথের জন্য ln এর পরিবর্তন হবে। তাই আমরা কৌণিক ভরবেগ n-তম কক্ষপথের জন্য ln = m vn rn লিখি। তাহলে তুমি এখানে লিখে দাও যে m vn rn সমানই তাহলে কত হচ্ছে n/2π। এটাকে বলা হয় বোরের কোয়ান্টাম শর্ত। বোরের কোয়ান্টাম শর্ত। তাহলে দেখো তোমাদেরকে বলবে যে বোরসের স্বীকার্যগুলো আলোচনা করো। আমরা এখান থেকে শিখলাম বোরের স্বীকার্য 3টে, তার মধ্যে আমরা দেখলাম 2 নম্বর স্বীকার্যতে একটা গুরুত্বপূর্ণ কথা যে যখন উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে যাবে তখন শক্তির বিকিরণ করবে। যতটুকু শক্তি বিকিরণ করে E2 - E1 সেটুকু একটা ফোটন শক্তি রূপে নির্গত হয়, যাকে বলা হয় বোরের কম্পাঙ্ক শর্ত। এবং বিভিন্ন n-তম কক্ষপথে কৌণিক ভরবেগ n × h/2π, যেখানে এটাকে বলা হয় বোরের কোয়ান্টাম শর্ত। n এর মান বসালাম, ln এর মান বসালাম আমরা, m vn rn = তাহলে কত হচ্ছে nh/2π। তাহলে আমরা দেখতে পেলাম যে ইহাকে বলা হয় যে বোরের কোয়ান্টাম শর্ত বা বোরস কোয়ান্টাম কন্ডিশন। তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে বোরের কোয়ান্টাম শর্তটি উল্লেখ করো, এবং এই স্বীকার্যটা আমাদের HS 2015, 16, 9, 8, 7 এই সমস্ত জায়গায় কিন্তু দিয়েছিল।
এবার নেক্সট আমরা একটা টপিকস করব, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে বা লিখে নেবে এবং নোট ডাউন করে নেবে। তারপরে আমরা নেক্সট যে টপিকসে যাব সেটা হচ্ছে ডি ব্রগলির প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তের প্রতিষ্ঠা। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, যে বোরের কোয়ান্টাম শর্ত থেকে ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা। দেখো বোরস কোয়ান্টাম কন্ডিশন, বোরস কোয়ান্টাম condition from de Broglie hypothesis মানে বোরের যে কোয়ান্টাম শর্ত সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। কোথা থেকে প্রতিষ্ঠা করতে হবে না, তো বলছে ডি ব্রগলি হাইপোথিসিস থেকে। আমি পাশে লিখে রাখলাম বোরের কোয়ান্টাম শর্ত হচ্ছে ln ইকুয়ালস টু n ইন্টু h/2π, অর্থাৎ ln এর যে মান সেটা হচ্ছে m ইন্টু vn rn সমান n ইন্টু h বাই তাহলে কত হচ্ছে 2π। এটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ ওরা বলতে চাইছে যে তুমি বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করো ফ্রম কোথা থেকে না, তো বলছে ডি ব্রগলি হাইপোথিসিস থেকে। এটা 2018 সাল, 16 সাল এবং 17 সাল, অর্থাৎ এইচএস 2018, 2016 এবং 17 এই 3টে সালে পরীক্ষায় কোশ্চেন এসছে। সিবিএসইতে পরীক্ষায় কোশ্চেন এসছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেয়নি কোশ্চেনটা, কিন্তু অত্যন্ত ভালো কোশ্চেন এবং টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তোমাকে বলেছে যে বোরের কোয়ান্টাম কন্ডিশন অর্থাৎ এই যে mvn rn ইকুয়ালস টু nh/2π এটাকে প্রতিষ্ঠা করতে হবে, সম্পর্কটাকে প্রমাণ করতে হবে। এই সম্পর্কটা যে এসছে সেটা কোথা থেকে এসছে না, তো বলছে ডি ব্রগলি প্রকল্প থেকে তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে তুমি দেখো এখানে তোমাকে দুটো জিনিস কিন্তু জানতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে বিভিন্ন কক্ষপথে, অর্থাৎ যদি এরকম একটা নিউক্লিয়াসের বিভিন্ন যদি কক্ষপথ হয়, এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে, অর্থাৎ ইলেকট্রনগুলো যে বিভিন্ন কক্ষপথে বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার কক্ষপথে যে ঘুরতে থাকে, অ্যাকচুয়ালি ইলেকট্রন যে কক্ষপথগুলো ঘুরে সেগুলো কমপ্লিটলি বৃত্তাকার কক্ষপথ কিন্তু নয়, এগুলো একটু ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে এই ইলেকট্রনটা তার কক্ষপথে ঘোরার সময় বা কক্ষপথে ঘুরে ইলেকট্রনের স্রোত, তার মানে সেটা পদার্থ তরঙ্গ। কোন তরঙ্গ? পদার্থ তরঙ্গ। আমি তোমাদের একটা কথা বলেছি যে আমার কোয়ান্টাম মেকানিক্স যে চ্যাপ্টার, সেখানে কিন্তু আমার ডিটেলে আলোচনা করা হয়েছে যে কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করতে পারে। ডি ব্রগলি প্রথম বলেছিল, সেটার নাম হচ্ছে পদার্থ তরঙ্গ। যেহেতু তোমাকে ডি ব্রগলি থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করতে হবে, তার মানে ডি ব্রগলি বলেছিল যদি কোনো কণা স্রোতের মতো চলাচল করে বা যদি কোনো কণা চলে, তাহলে তার যে তরঙ্গ, সেই তরঙ্গটার নামই হচ্ছে পদার্থ তরঙ্গ, বা কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। এটা কে বলেছিল? বিজ্ঞানী লুইস ডি ব্রগলি। এবার তুমি দেখো গল্পটা। তরঙ্গ কিন্তু দুই প্রকার। এখানে আমি কেন কনসেপ্টটা নিয়ে যাচ্ছি, কনসেপ্ট নিয়ে যাওয়ার কারণ তোমাকে আমি ডিটেলে বুঝিয়ে দেবো। দেখো ওরা বলছে তরঙ্গ হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে চলতরঙ্গ, দুই নাম্বার হচ্ছে স্থানু তরঙ্গ। তাহলে দেখো চলতরঙ্গ কাকে বলে বা স্থানু তরঙ্গ কাকে বলে, যেটাকে চলতরঙ্গ, আর একটা হচ্ছে স্থানু তরঙ্গ, যার ইংরেজি কথা হচ্ছে স্টেশনারি ওয়েভ। তাহলে দেখো যদি কোনো তরঙ্গ সৃষ্টিকারী কণা, ধরে নাও এরকম আমি একটা তরঙ্গ অঙ্কন করলাম, এই তরঙ্গটা চলেই যাচ্ছে, কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয় বা একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, সে প্রোগ্রেসিভ, চলমান, চলতে আছে, তার জন্য এই ধরনের তরঙ্গকে বলা হয় চলতরঙ্গ। কিন্তু তাহলে সোজা কথায় আমরা বলতে পারি যদি কোনো কণার স্রোত বাধাহীনভাবে কোথাও চলতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো চলতরঙ্গ। যদি কোনো কণার স্রোত একটা নির্দিষ্ট অঞ্চল বা এরকম একটা কক্ষপথে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো স্থানু তরঙ্গ। দেখো তরঙ্গ দুই প্রকার। আমরা সোজা কথায় বলতে পারি যে কণার স্রোতটাই হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চলতরঙ্গ আর একটা হচ্ছে স্থানু তরঙ্গ। যদি কণার স্রোতটা বাধাহীনভাবে
যদি চলতেই থাকে চলতে থাকলো, তাহলে এই ধরনের তরঙ্গকে বলবো আমরা চলতরঙ্গ। দেখো যে এটা কোনো সীমাবদ্ধ নয় একটা নির্দিষ্ট অঞ্চলে, এভাবে চলতে চলে গেল, তার মানে এটা হচ্ছে চলতরঙ্গ। স্থানীয় তরঙ্গ কোনটা? যদি এই তরঙ্গটাই একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ অঞ্চলের বাইরে যায় না, তাহলে এই ধরনের তরঙ্গকে বলা হবে স্থানীয় তরঙ্গ। তাহলে স্থানীয় তরঙ্গের সংজ্ঞা হচ্ছে যে তরঙ্গ একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বা একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে বা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই তরঙ্গকে বলা হয় স্থানীয় তরঙ্গ। এখন তুমি দেখো, আমি দেখলাম যে ধরে নাও ইলেকট্রনের যে স্রোত বা ইলেকট্রনের চলাচল সেটা হচ্ছে তরঙ্গ। এটা যদি কোনো পরমাণু নিউক্লিয়াস হয়, এটা যদি তার কক্ষপথ হয়, তাহলে আমরা জানি কক্ষপথে ইলেকট্রনগুলো কি করে? সুসজ্জিত অবস্থায় মুভ করে বা চলাচল করে বা তাদের স্রোত তৈরি হয়। তাহলে এই ইলেকট্রনের স্রোতগুলি হচ্ছে কি তাহলে স্থানীয় তরঙ্গ। তাহলে দেখো আমি বলেছি যে ইলেকট্রনগুলো এই কক্ষপথে তারা যেমন তেমন জায়গায় অবস্থান করে না, তারা অনুমোদিত কক্ষপথে অবস্থান করে। আর অনুমোদিত কক্ষপথ হলে সেখানে কি থাকবে? পূর্ণ সংখ্যক তরঙ্গ থাকবে। এটা একটা তরঙ্গ হলো, ভালো করে দেখবে। তারপরে কটা তরঙ্গ হলো? দুটো। তারপরে কটা হলো? তিনটে। তারপরে কটা হলো? দেখো তো, চারটা। তার মানে এই যে একটা কক্ষপথ, সেটা হচ্ছে অনুমোদিত কক্ষপথ, কারণ এখানে চারটা তরঙ্গ অবস্থান করেছে। কটা তরঙ্গ বললাম? চারটা তরঙ্গ। এবং দেখো যে এই তরঙ্গগুলো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ আছে, তার জন্য এদের নাম হলো কি তাহলে বলো তো? স্থানীয় তরঙ্গ। এবার তোমরা একটা কথা মাইন্ডে নাও বা একটা কথা স্মরণে নিয়ে আসো, যে কোনো মৌল বা যে কোনো পরমাণু তার বিভিন্ন কক্ষপথ রয়েছে এবং ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে। যদি আমি সোডিয়ামকে নিই, তাহলে তার কক্ষপথ কটা? তিনটা। প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন, তারপরে কক্ষপথে দুটো ইলেকট্রন প্রথম কক্ষপথে, তারপরে কক্ষপথে 8টা ইলেকট্রন, তারপরে কক্ষপথে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো তাদের কক্ষপথে ঘুরে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তার মানে প্রত্যেকটা কক্ষপথে উপস্থিত ইলেকট্রনগুলোর স্রোত একটা নির্দিষ্ট কক্ষপথে সীমাবদ্ধ থাকে। তার জন্য এরা যে তরঙ্গ তৈরি করে, সেই তরঙ্গ হচ্ছে স্থানীয় তরঙ্গ। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে পারমাণবিক কণার যে স্রোত সেটা কোন ধরনের তরঙ্গ? আমরা বলবো এরা হচ্ছে স্থানীয় তরঙ্গ, কারণ প্রত্যেকটা পরমাণুর বিভিন্ন কক্ষপথে উপস্থিত ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অঞ্চল বা একটা নির্দিষ্ট পথে সীমাবদ্ধ থাকে, তারা পথ চেঞ্জ করে না। তাহলে পথ তখনই চেঞ্জ করবে যখন তাকে আমরা এক্সাইটেড করব, উত্তেজিত করব তখন, বা তাপ দিব তখন, তাছাড়া নয়। তার মানে যেহেতু ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তাই তারা কখনো, অর্থাৎ তাদের যে স্রোত সেটা তরঙ্গের মতো আচরণ করবে এবং সেই তরঙ্গটার নাম হবে কি? স্থানীয় তরঙ্গ। কারণ স্থানীয় তরঙ্গ একটা নির্দিষ্ট অঞ্চল বা একটা নির্দিষ্ট রেখা বা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে। তাহলে সোজা কথায় পরমাণুর যে তরঙ্গ তৈরি হয় সেটা হচ্ছে স্থানীয় তরঙ্গ। এখন দেখো, আমি দেখলাম যে এই কক্ষপথ বা এই বৃত্তাকার পথের রেডিয়াস যদি আর হয়, কতটুকু হয়? আর হয়। এখন এখানে কতটি তরঙ্গ আমি অবস্থান করিয়েছি? চারটা। আমি এন সংখ্যক করাতে পারি। তরঙ্গগুলো যদি এরকম ছোট করে দিই, তাহলে কি হবে? এন সংখ্যক তরঙ্গ অবস্থান, তরঙ্গের সংখ্যা বেড়ে যাবে। এই করতে করতে আমি এখানে এন সংখ্যক তরঙ্গ কিন্তু ধরাতে পারি। তুমি দেখো, আমরা জানি এই যে তরঙ্গের যে ফর্ম, এটাকে বলা হয় একটা পূর্ণ তরঙ্গ। তাহলে তুমি এখান থেকে শুরু করেছি, দেখো এখান থেকে এসে এখানে এসছে, এটাকে বলা হয় একটা পূর্ণ তরঙ্গ। তারপরে এখানটাকে বলা হয় একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এই যে দেখো, এখান থেকে এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখান থেকে এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখান থেকে এখানে একটা পূর্ণ তরঙ্গ, তিনটা হলো। আর এখান থেকে আবার এখানে একটা পূর্ণ তরঙ্গ, চারটা পূর্ণ তরঙ্গ এই কক্ষপথে কিন্তু অবস্থান করেছে। আমরা জানি একটা পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় ল্যামডা, অর্থাৎ একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? ল্যামডা। তাহলে এখানে চারটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে? 4 ল্যামডা। তাহলে চারটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4 ল্যামডা। যদি 5টা তরঙ্গ অঙ্কন করতাম তাহলে হচ্ছে 5 ল্যামডা। যদি 6টা করতাম তাহলে 6 ল্যামডা। আমি যদি এখানে n সংখ্যক তরঙ্গকেও যদি অবস্থান করাই, কারণ কৌণিক ভরবেগ নির্ণয় করেছি n সংখ্যক কক্ষপথের ক্ষেত্রে, তাহলে দেখো আমি যদি এখানে n সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য দিই,
বা যদি n সংখ্যক তরঙ্গকে অবস্থান করাই তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাহলে n ল্যামডা। এখানে যদি 4টা তরঙ্গ অবস্থান করে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য 4 ল্যামডা। যদি এই কক্ষপথে 5টা তরঙ্গ অবস্থান করে তাহলে তার 5 ল্যামডা। যদি এখানে 6টা তরঙ্গ অবস্থান করে এই কক্ষপথটাতে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6 ল্যামডা। কারণ এখান থেকে একটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে 4টার কত হবে 4 ল্যামডা। যদি 6টা অবস্থান করতো তাহলে 6 ল্যামডা। আমি যদি ধরি যে n সংখ্যক পূর্ণ তরঙ্গ অবস্থান করলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাহলে n ল্যামডা। তাহলে অতএব এই অনুমোদিত কক্ষপথ বা এই কক্ষপথে n সংখ্যক পূর্ণ তরঙ্গ অবস্থান করলে যদি n সংখ্যক পূর্ণ তরঙ্গ অবস্থান করে তাহলে টোটাল তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে মোট তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, মোট তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে n ল্যামডা। বুঝতে পারলে কিনা দেখো, এখানে একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে n সংখ্যক তরঙ্গ যদি এই কক্ষপথে অবস্থান করে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে কত, n ল্যামডা। তাহলে দেখো n ল্যামডা সংখ্যক তরঙ্গ কোথায় রয়েছে, এই টোটাল কক্ষপথে। তাহলে এই কক্ষপথটার ব্যাসার্ধ যদি r হয় তাহলে টোটাল কক্ষপথটার দৈর্ঘ্য কত হবে, 2πr, কারণ পরিধি। তাহলে আমরা বলতে পারি যে n ল্যামডা তরঙ্গ অবস্থান করেছে এই কক্ষপথটাতে, আর কক্ষপথটাই কত, 2πr। তাহলে আমি বলতে পারি যে 2πr সমান তাহলে কত হচ্ছে n ল্যামডা, বলতে পারি। কারণ এই 2πr পরিধি বা 2πr কক্ষপথটাতে n সংখ্যক ল্যামডা অবস্থান করেছে, তার জন্য আমি বলতে পারি 2πr সমান কত হচ্ছে, n ল্যামডা। এবার তোমরা দেখো, যেহেতু ডি ব্রগলি প্রকল্প থেকে তোমাকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করতে হবে, তাহলে কণার স্রোত যদি তরঙ্গের মতো আচরণ করে তাহলে সেটাই হচ্ছে ডি ব্রগলির মত অনুসারে পদার্থ তরঙ্গ। তাহলে এই ল্যামডাটা কে, তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। কে এটা, এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কার, কণার তরঙ্গ দৈর্ঘ্য। কণার তরঙ্গ দৈর্ঘ্য মানেই হলো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো, আমি কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে তোমাদেরকে ডি ব্রগলি প্রকল্প বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা আমার লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। সেখানে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ইকুয়েশন আমরা করে এসেছি, ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে h/p, যেখানে এইচটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর ল্যামডাটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য, পিটা হচ্ছে কণাটার ভরবেগ। যে কণাটা ঘুরছে তার মাস যদি m হয় আর যে কণাটা তরঙ্গ সৃষ্টি করছে তার ভেলোসিটি যদি v হয় তাহলে ভরবেগ p সমান কত পাওয়া যায়, mv। তাহলে আমি লিখতেই পারি যে h বাই কত হচ্ছে তাহলে mv। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে h বাই কত হচ্ছে mv, যার বিস্তারিত কনসেপ্ট আমি কিন্তু কোয়ান্টাম তত্ত্বতে তোমাদের আলোচনা করে এসেছি। তাহলে দেখো, আমি n থাকলো, ল্যামডা জায়গায় কি লিখতে পারি, h বাই mv। এই দেখো, আমি ল্যামডা জায়গায় যখন এই মানটাকে পুট করলাম, কারণ এই ল্যামডাটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আর এই মানটা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ও ভরবেগের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এটা যখনই পুট করলাম তখনই এটা ডি ব্রগলি প্রসেস হয়ে গেল এবং এখান থেকে বোরের কোয়ান্টাম শর্তটাকে আমি দেখিয়ে দেবো। তুমি দেখো যে 2πr সমানই হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি যদি করি mv আর r কে দিয়ে গুণ করলাম, mv r সমানই, তাহলে আমি লিখতে পারি nh, নিচে চলে গেল 2π, নিচে চলে গেল 2π। তাহলে দেখো, আমি যদি n সংখ্যক কক্ষপথের জন্য বিবেচনা করি, n তম কক্ষপথের জন্য, তাহলে কি হবে, ভেলোসিটি হবে vn, n তম কক্ষপথের ভেলোসিটি vn। আর তোমরা যদি দেখো যে n তম কক্ষপথের রেডিয়াস তাহলে কত হচ্ছে rn। তাহলে n তম কক্ষপথ হোক বা কোটি কোটি কক্ষপথ হোক, মাস তো কখনো চেঞ্জ হয় না। তাহলে আমি লিখতে পারি n তম কক্ষপথের জন্য mvn rn ইকুয়ালস টু nh/2π। ইহাই হলো ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তের প্রতিষ্ঠা। এইটুকু লিখলেই তুমি 2 নাম্বার পেয়ে যাবে। সিবিএসসি 2018, 2017 এবং 2016 সালে কিন্তু পরীক্ষায় দিয়েছে। তাহলে এটাই ছিল আমাদের বোরের কোয়ান্টাম শর্ত থেকে ডি ব্রগলি প্রকল্পের কিন্তু ব্যাখ্যা এবং প্রতিষ্ঠা।
তাই তোমরা প্রত্যেকেই এটাকে নোট ডাউন করো এবং সুন্দরভাবে তোমরা নোটস বানাবে। এমআর ফিজিক্স চ্যানেল এর যে এমআর স্যার তোমাদের গ্যারেন্টি দিচ্ছে, তোমরা ঠিকভাবে যদি নোট ডাউন করো এবং ঠিকভাবে রেগুলারলি যদি ক্লাস করো, তাহলে তোমাদের কোনো টিউশন কোনো কিছুর প্রয়োজন হবে না। এবং এইরকম নিয়মিত যদি তোমরা ক্লাস পেতে চাও বা এরকম রেগুলারলি যদি তোমরা ইন্টারেস্টিং ক্লাস যদি পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই এমআর ফিজিক্স চ্যানেলকে তোমরা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে পাশে থাকবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।